মুভির শুরুতেই আমরা জ্যাক নামের এক কয়েদিকে দেখতে পাই, যে গত 10 বছর ধরে জেলে বন্দী ছিল। কারণ আজ থেকে ঠিক 10 বছর আগে জ্যাকের হাতে একটি ছেলের মৃত্যু হয়েছিল। সেই অপরাধেই তার এই সাজা। তবে আজ তার শাস্তির মেয়াদ শেষ। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমরা তাকে ট্রেনে করে তার নিজের গ্রামের বাড়ি দিকে ফিরে যেতে দেখি। জ্যাক এখন পুরোপুরি বদলে গেছে। সে এখন একজন সাধারণ মানুষের মতো গ্রামবাসীদের সাথে মিশতে চায়। নিজেকে শুধরে নেওয়ার জন্য সে সবসময় নিজের কাছে একটা ডায়েরি রাখে। সেই ডায়েরিতে সে নিজের জন্য কিছু কড়া নিয়ম লিখে রেখেছে। সে কখনো মদ খাবে না, কখনো মারামারি করবে না এবং কখনো কাঁদবে না। ট্রেনে আমরা দেখি জ্যাক কিছু খাবার খায় এবং খাওয়া শেষে ডায়েরিতে খাওয়ার কাজটা কলম দিয়ে কেটে দেয়, অর্থাৎ সেই টাস্কটা সফলভাবে কমপ্লিট করেছে। গ্রামে পৌঁছানোর পর জ্যাক সোজা চলে যায় তার সৎ মায়ের রেস্টুরেন্টে, কিন্তু সেখানে তার মা ছিলেন না, বরং তার সৎ বোন উপস্থিত ছিল। আসলে এই দুনিয়াতে জ্যাকের রক্তের সম্পর্কের কোনো পরিবার নেই। আজ থেকে 10 বছর আগে এই রেস্টুরেন্টের মালিক জ্যাককে নিজের ছেলের মতো দত্তক নিয়েছিল। তবে জ্যাকের সৎ বোন তাকে মোটেও পছন্দ করতো না। তাই সে জ্যাককে চরম অবজ্ঞা করে বলে, মা এখন রেস্টুরেন্টে নেই, তাই তুমি এখন এখান থেকে সরে যাও আর সন্ধ্যায় মায়ের সাথে দেখা করতে এসো। নিজের সৎ মায়ের রেস্টুরেন্টের জায়গা না পেয়ে জ্যাক একটা পাবলিক বাথ হাউসে গোসল করতে যায়। যেহেতু সে গত 10 বছর ধরে জেলে ছিল, তাই সেখানকার অ্যাডভান্স টেকনোলজির লকার সে কিছুতেই বুঝতে পারছিল না। এটা দেখে সেখানকার ইনচার্জ জ্যাকের উপর প্রচণ্ড রেগে যায় এবং তার এই শান্ত স্বভাবের সুযোগ নিয়ে তাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। কিন্তু জ্যাক গোসল করার জন্য যেই না নিজের গায়ের কাপড় খোলে, তার পুরো বডিতে থাকা ভয়ঙ্কর সব ট্যাটু দেখে সে ইনচার্জের তো চোখ কপাল উঠে যায়। নিমিষে লোকটার সমস্ত দেমাগ ধুলোয় মিশে যায়, কারণ এই ট্যাটুগুলো কোনো সাধারণ মানুষের নয়, বরং এক কুখ্যাত গ্যাংস্টারের চিহ্ন। পরের সিনে আমরা দেখি রাস্তার ঠিক মাঝখানে কিছু গুন্ডা একটা ছেলেকে নির্মমভাবে পেটাচ্ছে, আর পাশে পুলিশ দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পুলিশ ছেলেটিকে বাঁচানোর বদলে দূর থেকে সির্ফ তামাশাই দেখছে। কারণ হলো, এই গুন্ডারা শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার ও পলিটিশিয়ান কাজামার হয়ে কাজ করে, তাই কাজামার ভয়ে পুলিশ এদের কিছুই বলার সাহস পায় না। ঠিক তখনই আমরা চুলবুল নামের এক গ্যাংস্টারকে দেখতে পাই, যে কয়েকজন নিরীহ ছেলেকে লাইনে দাঁড় করিয়ে চরম অত্যাচার করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে জ্যাকের এন্ট্রি হয়। জ্যাকের সিম্পল লোক দেখে মনে হচ্ছিল ওকে দেখে হয়তো একটা বাচ্চাও ভয় পাবে না, কিন্তু জ্যাককে দেখা মাত্রই চুলবুলের তো আত্মার পানি শুকিয়ে যায়। সে একদম চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ সে জ্যাককে চিনতে পেরেছিল। সে খুব ভালো করে জানতো যে জ্যাক কতটা ভয়ঙ্কর মানুষ। জ্যাককে বুলবুলের মতো গ্যাংস্টারের এমন সম্মান দেওয়া দেখে একটা জিনিস তো পরিষ্কার, জ্যাক আগে কোনো হালকা পাতলা গ্যাংস্টার ছিল না, সে ছিল এই আন্ডারওয়ার্ল্ডের একছত্র অধিপতি। এরপর জ্যাক শহরের আরেক গ্যাংস্টার সিনচিনের সাথে দেখা করতে যায়। সিনচি জ্যাকের পুরনো বন্ধু। এখানে আমরা জানতে পারি একটা সময় ছিল যখন এই সিনচি আর চুলবুল দুজনেই জ্যাকের সামনে কুকুরের মতো ল্যাজ নাড়ত। আসলে এরা দুজন জ্যাকের জন্যই কাজ করত, আর জ্যাকই ছিল এদের আসল বস। কিন্তু সময় এত দ্রুত বদলে গেছে যে আজ সিনচি জ্যাককে দেখে বাপ দেখিয়ে বলে, যদি তোমার কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে অবশ্যই জানিও। কিন্তু জ্যাক তো এখন এসব অপরাধ জগৎ থেকে অনেক দূরে একটা সাধারণ জীবন কাটাতে চায়, তাই সে সিনচিকে গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। তবে জ্যাকের এভাবে ফিরে আসাটা সিনচির মোটেও পছন্দ হয়নি। তার ভেতরে একটা ভয় কাজ করছিল, এই বুঝি জ্যাক তার কাছ থেকে তার গ্যাংস্টারের চেহারাটা ছিনিয়ে নেবে। তাই সে জ্যাকের উপর নজর রাখার জন্য নিজের কয়েকজন লোক লাগিয়ে দেয়, কারণ সিনচি এখনো বিশ্বাস হচ্ছিল না যে এক সময় পুরো শহর শাসন করা এই ভয়ঙ্কর মানুষটা আজ এত শান্ত হয়ে গেল কিভাবে। সন্ধ্যা নামতেই জ্যাক আবার তার মায়ের রেস্টুরেন্টে ফিরে যায়। তাকে দেখে তার সৎ বোন ভেতর থেকে মাকে ডাকে। জ্যাককে দেখা মাত্রই তার মা আনন্দে আত্মহারা হয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা তিনজন ডাইনিং টেবিলে খেতে বসে। রেস্টুরেন্টের মালিক জ্যাকের মা নিজের হাতে জ্যাককে খাইয়ে দিচ্ছিলেন। যদিও জ্যাক তার নিজের পেটের সন্তান ছিল না, কিন্তু তিনি তাকে নিজের আপন ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন। তবে জ্যাকের বোন এইসব একদমই সহ্য হচ্ছিল না। খাওয়া শেষে সে জ্যাককে একা পেয়ে কড়া গলায় বলে, মা হয়তো তোমাকে নিজের ছেলে ভাবে, কিন্তু মনে রেখো আমি মায়ের আসল মেয়ে, তাই যদি তোমাকে এই বাড়িতে থাকতে হয় তবে আমার সব কথা মেনে চলতে হবে। এরপর সে জ্যাককে নিজের রুলস বোঝাতে শুরু করে, আমি থালা বাসন মাজবো আর তুমি ঝাড়ু দেবে, আমি পড়াশোনা করব আর তুমি ঘর মুছবে। জ্যাকের কাছে শর্তগুলো ভালো না লাগলেও সে একটা ভীতু ছেলের মতো মাথা নেড়ে সব মেনে নেয়। রাতে ঘুমানো যাওয়ার আগে জ্যাক আবার ডায়েরি বের করে নিজের সাথে করা সেই পুরনো প্রতিজ্ঞাগুলো মনে করে, কখনো মদ খাবো না, কখনো মারামারি করব না এবং কখনো কাঁদবো না। পরের সিনে শহরে ঠিক মাঝখানে কাজামা নামের সেই পলিটিশিয়ানকে দেখা যায়, যে এখন এই শহরের মেয়র হয়েছে। সে জনগণের সামনে বড় বড় গলায় প্রতিশ্রুতি দিচ্ছে, আমি শহরের প্রতিটি কাজ একদম সততার সাথে করব। মানুষও তার কথায় বোকা হয়ে গিয়ে তার নামে স্লোগান দিতে থাকে। কিন্তু এরপরে আসল ঘটনা ঘটে। পলিটিশিয়ান যেমনই তার গাড়িতে গিয়ে বসে,
সে সাথে সাথে টিস্যু দিয়ে নিজের হাত মুছতে শুরু করে, কারণ একটু আগেই সে গরিব মানুষদের সাথে হাত মিলিয়েছিল। এখন থেকে বোঝা যায় যে লোকটা আসলে কতটা জঘন্য আর নিচু মানসিকতার। সে শুধু নিজের ফায়দার জন্য মানুষের সামনে সৎ সাজার নাটক করে, কিন্তু বাস্তবে সে গরিব মানুষকে চরম ঘৃণা করে। আর আমরা এটাও জানতে পারি যে মেয়র হওয়ার পাশাপাশি এই কাজামা শহরে একটা বিশাল গ্যাং চালায়। শিনচার চুলবুল মূলত এই পলিটিশিয়ানের হয়ে কাজ করে। জ্যাক ডক্টরের কাছে যায় তার বডির সব ট্যাটু মুছে ফেলার জন্য, কিন্তু তার শরীরে এত বিশাল বিশাল ট্যাটু দেখে ডক্টর বলেন এগুলো রিমুভ করতে হলে তোমাকে লেজার ট্রিটমেন্ট করাতে হবে, যাতে প্রচুর টাকা খরচ হবে। তাই ডক্টর তাকে পরামর্শ দেন তুমি এই ট্যাটুগুলো শরীর থেকে না মুছে ফেললেই ভালো হবে, কারণ এগুলো মোছার পর তোমার শরীরে জঘন্য সব দাগ থেকে যাবে, যা দেখতে আরো বেশি খারাপ লাগবে। ডক্টরের কথা মেনে নিয়ে জ্যাক আর ট্যাটু রিমুভ করে না। এদিকে জ্যাকের মা সোজা গিয়ে হাজির হন পলিটিশিয়ান কাজামার অফিসে। মূলত পলিটিশিয়ান অনেকদিন ধরেই জ্যাকের মায়ের রেস্টুরেন্টটা কিনে নেওয়ার ধান্দায় আছে। সে ওই রেস্টুরেন্টের জায়গায় একটা বিশাল শপিং মল বানাতে চায়। রেস্টুরেন্টের আশেপাশে যত দোকান ছিল তাদের সব মালিকরা ইতিমধ্যে পলিটিশিয়ানের কাছে নিজেদের জায়গা বিক্রি করে দিয়েছে। এখন শুধু বাকি জ্যাকের মায়ের রেস্টুরেন্টটা। কিন্তু জ্যাকের মা মুখের উপর পলিটিশিয়ানকে সাফ জানিয়ে দেয় যে আমি কোনো কিছুর বিনিময়ে আমার রেস্টুরেন্টটা বিক্রি করব না। এটা শুনে পলিটিশিয়ান রাগে ফুঁসতে থাকে। সে যে কোনো মূল্যে এই জায়গাটা দখল করতে চায়, কারণ সে যে পুরো জমিটা কিনেছে জ্যাকের মায়ের রেস্টুরেন্টটা ঠিক তার মাঝখানে অবস্থিত। এটা না ভাঙলে সে মল বানাতে পারবে না। তাই সে জ্যাকের মাকে জায়গার ডাবল দাম অফার করে, কিন্তু জ্যাকের মা সেই অফারও নাকচ করে সেখান থেকে চলে আসেন। সেই দিন রাতে জ্যাক ছাদে দাঁড়িয়ে চুপচাপ সিগারেট টানছিল। ঠিক তখনই তার বোন সেখানে চলে আসে। বোনকে দেখেই জ্যাক তাড়াহুড়ো করে সিগারেটটা লুকিয়ে ফেলে, কিন্তু তার বোন আগে থেকে জানতো জ্যাক সিগারেট খাচ্ছে। তাই সে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে তুমি যেটা করছিলে সেটা কন্টিনিউ করো। তখন জ্যাক আবার সিগারেট টানতে শুরু করে। ঠিক তখনই তার বোন বলে আমার সিগারেটের গন্ধ একদমই পছন্দ নয়। বোনের মুখে এই কথা শোনা মাত্রই জ্যাক সাথে সাথে সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় এবং মদের মতো সিগারেটটাকেও নিজের দাড়িতে দাগ কেটে চিরজীবনের জন্য ছেড়ে দেয়। পরের দিন জ্যাক একটা কার গ্যারেজে কাজ শুরু করে। সে সিদ্ধান্ত নেয় একদম সততার পরিশ্রমের মাধ্যমে সে টাকা রোজগার করবে। কাজ করার সময় সেখানে দুজন পুলিশ এসে হাজির হয়। এদের মধ্যে একজন জ্যাককে সেখানে কাজ করতে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। সে তার সঙ্গীদের বলে আমার তো বিশ্বাস হচ্ছে না জ্যাক এত বদলে গেছে। এরপর সে পুলিশ অফিসার তার সঙ্গীকে জ্যাকের পূর্ণ ভয়ঙ্কর জীবনের কথা বলতে শুরু করে। এটা সেই জ্যাক যাকে দেখে শিনচি আর চুলবুল দুজনেই ভয় কাঁপত। এরা সবসময় জ্যাকের পেছনে কুকুরের মতো ল্যাচ নেড়ে ঘুরতো আর তাকে নিজেদের বস মানত, কারণ জ্যাক ছিল একজন মারাত্মক ফাইটার। পুরো শহর তাকে ভয় পেত। আন্ডারওয়ার্ল্ডে সে ছিল এক পরিচিত নাম। জ্যাক এমনিতে একজন ডেঞ্জারাস ফাইটার ছিল, কিন্তু যখন সে মদ খেত তখন সে আরো বেশি হিংস্র হয়ে উঠত। তখন যেই তার সামনে আসতো তাকে সে পিটিয়ে আত্মহত্যা করে দিত। অফিসার বলতে থাকে একবার জ্যাক যখন চরম নেশায় ছিল তখন একসাথে 6 জন লোক তার উপর হামলা করে। এই 6 জনকে পাঠিয়েছিল পলিটিশিয়ান কাজামা জ্যাককে মেরে ফেলার জন্য, কিন্তু জ্যাক একাই একে একে এই 6 জনকে এমন মার দেয় যে বলার মতো না। আর অবাক করা ব্যাপার হলো মারামারির সময় জ্যাকের 2 কাছের লোক চুলবুল আর শিনচি তাকে সাহায্য করার বদলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখছিল। আর এই ফাইটের সময় জ্যাক একটা ছেলেকে এতই নির্মমভাবে মেরেছিল যে ছেলেটার ওখানে মৃত্যু হয়ে যায়। আর সেই ছেলেটিকে খুনের অপরাধে জ্যাকের 10 বছরের সাজা হয়েছিল। জ্যাক জেলা যাওয়ার পর চুলবুল আর শিনচি জ্যাকের তৈরি করা সাম্রাজ্যের সুযোগ নিয়ে পুরো শহর শাসন করতে শুরু করে। কিন্তু এই পুরো গেমের মাস্টারমাইন্ড ছিল পলিটিশিয়ান কাজামা। কাজামা তখন চুলবুল আর শিনচিকে তার গ্যাংয়ে যোগ দেওয়ার অফার দেয়। চুলবুল আর শিনচি তো আর জ্যাকের মতো সাহসী ছিল না যে তারা পলিটিশিয়ানের সাথে লড়তে পারবে। তাই তারা দুজনেই তার অফার মেনে নেয় এবং তখন থেকে তারা কাজামার পোষা কুকুরে পরিণত হয়। এদিকে আমরা জ্যাকের বোনকে ক্লাসরুমে দেখতে পাই। অঙ্ক ক্লাসের সময় তার রীতিমতো মাথা ঘুরতে শুরু করে, কারণ সে অঙ্কে ছিল খুবই কাঁচা। ক্লাস শেষে সে তার টিচারকে জিজ্ঞেস করে আচ্ছা ম্যাথ পড়া কি খুবই জরুরি? এটা শুনে টিচার শুধু মুচকি হাসেন। ঠিক সেই সময় জ্যাক স্কুল থেকে তার বোনকে নিয়ে যাওয়ার জন্য সেখানে আসে। জ্যাকের উপর চোখ পড়তেই ওই টিচার তো পুরো মাথায় ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে পুরোপুরি শকড হয়ে যায়। আসলে জ্যাক জেলে যাওয়ার আগে জ্যাক আর এই টিচার দুজনেই রিলেশনশিপে ছিল। তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো। আর আজ দীর্ঘ 10 বছর পর জ্যাককে দেখা মাত্র সে তাকে চিনে ফেলে। এরপর তারা দুজনে পার্কে একটা বেঞ্চে এসে বসে এবং নিজেদের পুরনো দিনগুলো স্মৃতিচারণ করতে থাকে। জ্যাক এটা দেখে ভীষণ খুশি হয়েছিল যে তার গার্লফ্রেন্ড এখন একজন শিক্ষিকা হয়ে গেছে। এখানে আমরা এটাও জানতে পারি যে টিচার জ্যাকের সাথে জেলে দেখাও করতে গিয়েছিল, কিন্তু জ্যাক দেখা করতে রাজি হয়নি, কারণ জ্যাক চায়নি যে মেয়েটি সারা জীবন তার জন্য অপেক্ষা করে নিজের জীবনটা নষ্ট করুক। বরং সে চেয়েছিল মেয়েটি যেন তাকে ভুলে গিয়ে একটা সুন্দর জীবনের সূচনা করে। পরের দিন জ্যাক যখন তার বোনকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল তখন তার একটা মোবাইলের দোকানের সামনে দাঁড়ায়। জ্যাকের বোনের একটা মোবাইল খুবই পছন্দ হয়েছিল, কিন্তু টাকা না থাকায় সেটা কিনতে পারছিল না।
ঠিক তখনই জ্যাকের বোনের লাভার বয়, যে ছেলেটা তাকে পছন্দ করত, সেখান দিয়ে যাওয়ার সময় তাদের দুজনকে দেখে ফেলে। তাদের একসাথে দেখে সে রাগে জ্বলে ওঠে। কিছুক্ষণ পর তারা যখন পাশের একটা স্টল থেকে কিছু খাচ্ছিল, তখন ওই লাভার বয় সে সোজা জ্যাককে লাথি মেরে নিচে ফেলে দেয়। আসলে এই ছেলেটা জ্যাকের বোনকে পছন্দ করত, কিন্তু জ্যাকের বোনের তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। ছেলেটা রাগ করছিল কারণ গত কয়েকদিন ধরেই সে জ্যাক আর তার বোনকে একসাথে দেখছিল। সে তো আর জানতো না যে এরা ভাই বোন। তার মনে হচ্ছিল এদের মধ্যে কোনো চক্কর চলছে, তাই সে প্রথমে নিজেই জ্যাককে পেটাতে শুরু করে। আর যখন সে হাঁপিয়ে ওঠে, তখন সে তার গুন্ডাদের দিয়ে জ্যাককে মার খাওয়াতে থাকে। কিন্তু জ্যাক তাদের একটা টু শব্দ করে না, চুপচাপ মার খেতে থাকে, কারণ সে তো আর কখনো মারামারি না করার কসম খেয়েছিল। কিন্তু মার খাওয়ার এক পর্যায়ে জ্যাকের শার্ট ছিঁড়ে যায় এবং তার বডির সেই ডেঞ্জারাস গ্যাংস্টার ট্যাটুগুলো সবার চোখে পড়ে। এটা দেখা মাত্রই সবার আত্মা খাঁচাচাড়া হয়ে যায়, ভয় সবাই পাথর হয়ে যায়। লাভার বয়ের গলার কাছেও নিঃশ্বাস আটকে যায়। সে বুঝতে পারে, শালা এই তো ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি। এবার যে কাউকে কিছু না বলে চুপচাপ নিজের বোনকে নিয়ে বাড়ি থেকে হাঁটা ধরে। বাড়ি ফেরার পর তার বোন জ্যাকের ক্ষতে মলম লাগিয়ে দেয়। আমরা দেখতে পাই আজ যা যা ঘটলো তাতে জ্যাকের বোনের নিজের ভাইয়ের জন্য ভীষণ খারাপ লাগছে। আগে যেমন সে জ্যাককে দু চোখে দেখতে পারতো না, আজ থেকে সে জ্যাককে নিজের আপন ভাই বলে মেনে নেয়। জ্যাকের সাথে থাকতে তার এখন বেশ ভালোই লাগছে। অন্যদিকে আমরা পলিটিশিয়ান কাজামাকে দেখতে পাই। সে চুলবুল আর শিনচিনকে ডেকে পাঠায়। রেস্টুরেন্টে এখনও দখল করতে না পারায় সে ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিল। তাই সে চুলবুল আর শিনচিকে ওয়ার্নিং দিয়ে বলে, তোমাদের দুজনের মধ্যে যে আমার ওই রেস্টুরেন্টের জায়গাটা খালি করে দিতে পারবে, আমি তাকে গ্যাংস্টারের পরবর্তী লিডার বানাবো। লিডার হওয়ার লোভে চুলবুল এই কাজের জন্য রাজি হয়ে যায়। পরের দিনই চুলবুল তার দলবল নিয়ে সোজা জ্যাকের মায়ের রেস্টুরেন্টে ঢুকে পড়ে এবং চারদিকে ভাঙচুর শুরু করে দেয়। জ্যাক তখন সেখানে বসে খাচ্ছিল, কিন্তু যেই না চুলবুলের নজর জ্যাকের উপরে পড়ে, তার গলা কাঁপতে শুরু করে। কাঁপা কাঁপা গলায় সে তার গুন্ডাদের থামতে বলে, কারণ সে জানতো না যে এই রেস্টুরেন্টটা জ্যাকের মায়ের। জ্যাক তখন উঠে এসে সোজা চুলবুলের ঘাড় চেপে ধরে ওয়ার্নিং দেয়, এই রেস্টুরেন্টটা আমার মায়ের, তাই এখন এখান থেকে চুপচাপ কেটে পড়ো, আর কোনোদিন যেন তোমাকে এখানে না দেখি। ভয়ে কাঁপতে কাঁপতে চুলবুল আর তার দলবল সুরসুর করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। পরের দিন পলিটিশিয়ান কাজামা যখন ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে গাড়ি করে যাচ্ছিল, তখন সে দেখে রেস্টুরেন্ট তো এখনো খালিই হয়নি। এটা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। তখন তার ড্রাইভার তাকে জানায় যে জ্যাক জেল থেকে ছাড়া পেয়ে গেছে এবং এই রেস্টুরেন্টটা জ্যাকের মায়ের। জ্যাকের নাম শোনা মাত্রই পলিটিশিয়ান কাজামা কেঁপে ওঠে, কারণ সে জানতোই না যে জ্যাক এই মুহূর্তে জেলের বাইরে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এদিকে গ্যারেজে কাজ করে জ্যাক তার জীবনের প্রথম স্যালারি পেয়ে যায়, আর সেই প্রথম রোজগারের টাকা দিয়ে সে তার মায়ের জন্য একজোড়া সুন্দর জুতা কিনে আনে। জুতো দেখে জ্যাকের মা খুশিতে আত্মহারা হয়ে যান। জীবনে প্রথমবারের মতো ছেলের হাতে গিফট পেয়ে তিনি ইমোশনাল হয়ে পড়েন। তখন জ্যাকের বোন চোখের ইশারায় জ্যাককে বলে, আরে পাগল, মা তো ইমোশনাল হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরো। জ্যাক সাহস করে মাকে জড়িয়ে ধরে, আর মাও পরম আদরে তাকে বুকে টেনে নেন। কিন্তু জ্যাকের বোন একটু মন খারাপ করে ছাদে চলে যায়, কারণ জ্যাক তার জন্য কোনো গিফটই আনেনি। একটু পর জ্যাক সেখানে আসে, আর আমরা জানতে পারি যে জ্যাক তার বোনের জন্য গিফট এনেছে। আর সেটা অন্য কিছু নয়, বরং কয়েকদিন আগে তার বোনের যে ফোনটা পছন্দ করেছিল সেটাই। ফোনটা দেখে সে খুশি তো হয়, কিন্তু এত দামি গিফট নিতে সে অস্বীকৃতি জানায়। একটু ভাব দেখিয়ে বলে, তুমি গিফট দিয়ে আমার মাকে কিনতে পারো, কিন্তু আমাকে না। যখন সে বেশি ভাব শুরু করে, তখন জ্যাক বলে, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তবে আমি এটা রেখে দিচ্ছি। এই কথা বলে জ্যাক নিচে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তার বোন জ্যাকের জন্য এক কাপ চা নিয়ে হাজির হয়। জ্যাক তার বোনের মুখ দেখে বুঝে যায় এই চায়ের আসল উদ্দেশ্য কি। এরপর সেই ক্যামেরাটা তাকে দিয়ে দেয়। ফোন পেয়ে জ্যাকের বোন আনন্দে লাফিয়ে ওঠে এবং নিজের ছবি তুলতে শুরু করে। পরের দিন সে যখন জ্যাকের ছবি তুলছিল, তখন তার নজর জ্যাকের পকেটে থাকা ডায়েরিটার উপরে পড়ে। সে একটানে ডায়েরিটা ছিনিয়ে নেয়। ডায়েরিতে রুলসগুলো পড়তে পড়তে সে দেখে সেখানে লেখা আছে ফ্যামিলির সাথে পিকনিকে যাওয়া। এটা দেখে জ্যাকের বোন বায়না ধরে, আমরা সবার আগে এই পিকনিকের কাজটাই কমপ্লিট করব। পরের দিন জ্যাক আর তার মা আর তার বোনকে নিয়ে পিকনিকে চলে যায়। সেখানে তারা প্রচুর আনন্দ করে, অনেক অনেক ছবি তোলে। দিনটা তাদের তিনজনের জীবনে অন্যতম সেরা একটা স্মৃতি হয়ে থাকে। রাতে পলিটিশিয়ানের ড্রাইভার জ্যাকের সাথে দেখা করতে আসে। এই লোকটা আসলে জ্যাকের পুরনো আর খুব ভালো একজন বন্ধু। যদিও সে পলিটিশিয়ানের ড্রাইভার, কিন্তু জ্যাকের বন্ধু হওয়ার কারণে সে জ্যাককে সাবধান করে দিয়ে বলে, তুমি যেই পলিটিশিয়ানের সাথে পাঙ্গা নিচ্ছ সে কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস একজন মানুষ। ওই রেস্টুরেন্টটা দখল করার জন্য সে তোমার পরিবারকেও ক্ষতি করতে পারে, তাই খুব সাবধানে থেকো। এদিকে বুলবুল আর সিনচি একসাথে বসে প্ল্যান করতে থাকে। তারা সিদ্ধান্ত নেয় দুজনে মিলে জ্যাকের মায়ের রেস্টুরেন্টটা খালি করাবে, কারণ পলিটিশিয়ান ভীষণ রেগে আছে। যদি তারা খুব তাড়াতাড়ি এটা না করে, তবে পলিটিশিয়ান অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিয়ে তাকে গ্যাংস্টারের লিডার বানিয়ে দেবে। পরের দিন জ্যাক যখন কাজে যায়,
তখন সেই সুযোগে চুলবুল আবারও জ্যাকের মায়ের রেস্টুরেন্টে হামলা করে এবং জিনিসপত্র ভেঙে বাইরে ছুঁড়ে ফেলতে থাকে। বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকলেও পলিটিশিয়ানের ভয়ে তারা কিছুই করতে পারছিল না। চুলবুল জ্যাকের মাকে হুমকি দেয়, যদি তুই এই রেস্টুরেন্ট খালি না করিস তবে তোকেই মেরে ফেলবো। ঠিক তখনই জ্যাকের বোন সেখানে এসে পৌঁছায়। প্রথমে সে নিজেই গুন্ডাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু যখন তারা থামে না তখন সে দৌড়ে সোজা গ্যারেজে জ্যাকের কাছে চলে যায়। সে জ্যাককে সব খুলে বলে যে পলিটিশিয়ানের লোকেরা আবার হামলা করেছে। এটা শুনে জ্যাক পাগলের মতো রেস্টুরেন্টে ছুটে যায়, কিন্তু সে পৌঁছানোর আগে গুন্ডারা সব লন্ডভন্ড করে চলে গিয়েছিল। এইসব দেখে জ্যাক সোজা পলিটিশিয়ানের ডেরায় গিয়ে হাজির হয়। সে শান্ত গলায় তাকে বলে, আমি মারামারি করা ছেড়ে দিয়েছি। আমি যখন একজন ভালো মানুষের মতো জীবন কাটাচ্ছি, তাই আমাকে আবার ফাইট করতে বাধ্য করো না, আর আমাকে শান্তিতে থাকতে দাও। এই ওয়ার্নিং দিয়ে জ্যাক সেখান থেকে চলে যায়। পলিটিশিয়ান ততক্ষণে বুঝে গিয়েছিল যে এই জ্যাকই হলো 10 বছর আগে সে কুখ্যাত গ্যাংস্টার, যাকে মারার জন্য সে 6 জন লোক পাঠিয়েছিল। কিন্তু জ্যাক উল্টো তাদের পিটিয়ে একজনকে খুন করে ফেলেছিল। পলিটিশিয়ান এটাও বুঝে যায় যে জ্যাককে রাস্তা থেকে না সরানো পর্যন্ত রেস্টুরেন্ট দখল করা সম্ভব নয়। তাই সে নিজের কিছু গুন্ডাকে কল করে একটা মাস্টার প্ল্যান বানায়, জ্যাককে আবার জেলে পাঠানোর প্ল্যান। এবার জ্যাক জেলে ঢুকলে তার কাজ অনেক সহজে যাবে। পরের দিন জ্যাক যখন গ্যারেজে কাজ করছিল, তখন পলিটিশিয়ানের পাঠানো গুন্ডারা গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। তারা এসে জ্যাককে ব্যঙ্গ করে বলে, আমাদের গাড়িতে প্লেনের মতো ডানা লাগিয়ে দাও তো। জ্যাক তাদের উদ্দেশ্য বুঝে শুধু মুচকিয়ে আসে। আসলে প্ল্যান অনুযায়ী এই গুন্ডারা জ্যাকের সাথে ঝগড়া করে তাকে দিয়ে গায়ে হাত তোলাতে চেয়েছিল, যাতে পুলিশ এসে তাকে মারামারির অপরাধে অ্যারেস্ট করতে পারে। তারা আগে থেকে কিছুটা দূরে পুলিশের গাড়ি রেডি করে রেখেছিল। এরপর তারা জ্যাকের উপর হামলা করে এবং তাকে বেধড়ক পেটাতে শুরু করে। এরপর বারবার জ্যাককে উস্কে দিচ্ছিল যেন সে পাল্টা আঘাত করে, কিন্তু জ্যাক তাদের কোনো জবাব না দিয়ে চুপচাপ মার খেতে থাকে। এদিকে পুলিশের গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা দুজন গুন্ডা পুলিশকে বলে, যাও গিয়ে জ্যাককে অ্যারেস্ট করে জেলে ঢোকাও। কিন্তু পুলিশ জানায়, আমরা শুধু মার খাওয়ার জন্য জ্যাককে অ্যারেস্ট করতে পারি না। যদি জ্যাক তোমাদের কারো গায়ে হাত তোলে তবেই আমরা তাকে ধরতে পারবো। ফলে জ্যাককে ফাঁসানোর তাদের এই মাস্টার প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়ে যায়। রাতে জ্যাক যখন তার মায়ের সাথে রেস্টুরেন্টে ছিল, তখন সেই লাভার বয় যে জ্যাকের বোনকে পছন্দ করত সে রেস্টুরেন্টে আসে। সে ইতিমধ্যে জেনে গিয়েছিল জ্যাক আসলে কে, তাই সে জ্যাকের মাকে অপমান করে বলে, তুমি কেমন মা? যে ছেলেটা তোমার নিজের ছেলেকে খুন করেছে, আজ তুমি তাকেই নিজের ছেলে বানিয়ে নিয়েছো। আমি তো বুঝতে পারছি না, নিজের ছেলের খুনিকে তুমি কিভাবে আপন করে নিলে? এই কথা শোনা মাত্রই জ্যাক রাগে ছেলেটার গলা চেপে ধরে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। জ্যাকের সৎ বোন এই সব কথা শুনে ফেলেছিল। আসলে 10 বছর আগে জ্যাক যে ছেলেটিকে মেরেছিল সে ছিল এই রেস্টুরেন্টের মালিকের নিজের আপন ছেলে, আর সেই খুনের অপরাধেই জ্যাকের 10 বছরের জেল হয়েছিল। রাতে জ্যাকের বোন তার মাকে জিজ্ঞেস করে, তুমি আমার ভাইয়ের খুনিকে কেন নিজের ছেলে বানালে? তখন তার মা কেঁদে কেঁদে সব সত্যি খুলে বলে, এতে জ্যাকের কোনো দোষ ছিল না, কারণ তোর ভাই পলিটিশিয়ানের কথায় জ্যাককে মারতে গিয়েছিল, কিন্তু ফাইট করার সময় তোর ভাইয়ের মৃত্যু হয়। তোর ভাইকে মারার পর জ্যাক ভীষণ অনুতপ্ত ছিল। সে তোর ভাইকে খুন করতে চায়নি, সে তো শুধু নিজেকে বাঁচানোর জন্য সেলফ ডিফেন্স করেছিল। এরপর আমি যখন জ্যাকের সাথে জেলে দেখা করতে যাই, তখন জ্যাক আমার সামনে বাচ্চাদের মতো ঢুকরে কেঁদেছিল। ওর সেই কান্নার আওয়াজ মাসের পর মাস আমার কানে বেজেছে। সে জেলের ভেতর কেঁদে কেঁদে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল যে সে ইচ্ছে করে তোর ভাইকে মারেনি, সবটা একটা দুর্ঘটনা ছিল। তখন আমি জ্যাককে ক্ষমা করে দিই। আমি দেখেছিলাম জ্যাক আমার ছেলের মতোই অবুঝ, তাই আমি ওকে দত্তক নিয়ে নিজের ছেলে বানিয়ে। আমার মনে হয়েছিল ওকে আমার কাছে রাখলে আমি আমার হারিয়ে যাওয়া ছেলেটাকে আবার ফিরে পাবো। রাতে জ্যাক ছাদে একাকী মন খারাপ করে দাঁড়িয়েছিল। নিজের এই জঘন্য সত্যিটা সামনে আসার পর তার আর ঘুম আসছিল না। তখন তার বোন সেখানে আসে। জ্যাক তার বোনের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাদের ছেড়ে এখান থেকে অনেক দূরে চলে যাব, তাই তুমি তোমার মায়ের খেয়াল রেখো। এই কথা শুনে জ্যাকের বোন রেগে যায়। সে ইমোশনাল হয়ে জ্যাককে বলে, আমার মা তোমাকে নিজের প্যাটার ছেলের চেয়েও বেশি ভালোবাসে, আর তুমি কিনা আমাদের ছেড়ে যাওয়ার কথা ভাবছো? তুমি চলে গেলে আমরা পুরোপুরি একা হয়ে যাব। আমার মা তো আগে থেকে নিজের ছেলে হারানোর যন্ত্রণায় ভুগছে, তুমি চলে গেলে মা তো পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এরপর সে এক নির্মম সত্য প্রকাশ করে, আমি যখন ছোট ছিলাম তখন আমার ভাই টাকার জন্য মাকে খুব মারধর করত, আর যেই দিন তুমি আমার ভাইকে মেরেছিলে সেই দিন আমি মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম এখন আর আমার মাকে মারার মতো কেউ নেই। এখানে আমরা বুঝতে পারি এই মেয়েটার আপন ভাই আসলে কতটা জঘন্য প্রকৃতির ছিল। সে টাকার জন্য নিজের মাকে পেটাতো এবং অপরাধ ও মাদকের দুনিয়ায় পুরোপুরি ডুবেছিল। জ্যাকের বোন তাকে আশ্বস্ত করে বলে, সেই দিন তুমি শুধু নিজেকে বাঁচানোর জন্যই ওকে মেরেছিলে, তুমি না মারলে ও তোমাকে মেরে ফেলতো, তাই এতে তোমার কোনো দোষ নেই। বোনের মুখে এমন ভালোবাসার কথা শুনে জ্যাক বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করে দেয়। পরের দিন জ্যাকের মা কিছু প্রমাণ নিয়ে সোজা পলিটিশিয়ানের কাছে যান এবং গর্জে উঠে বলেন,
আমি খুব ভালো করে জানি 10 বছর আগে তুমি আমার আপন ছেলেকে পাঠিয়েছিলে জ্যাককে খুন করার জন্য, কিন্তু সেখানে আমার ছেলেই মারা যায়। আসলে 10 বছর আগে পলিটিশিয়ান এই চক্রান্তটা করেছিল জ্যাক আর এই ছেলেটাকে মুখোমুখি করার জন্য, কারণ সে জ্যাকের গ্যাংস্টারের চেয়ারটা দখল করতে চেয়েছিল। সে জানতো এদের দুজনের মধ্যে যেই মরুক না কেন ফায়দা তারই। ছেলেটা মারা গেলে পুলিশ জ্যাককে মার্ডার কেসে অ্যারেস্ট করে জেলে ভরবে, আর জ্যাক মারা গেলে তো রাস্তা এমনিতেই পরিষ্কার। তাই সব দিক থেকে পলিটিশিয়ানের লাভ ছিল। জ্যাকের মা এবার পলিটিশিয়ানকে তার মৃত ছেলের ডায়েরিটা দেখিয়ে বলে, এই ডায়েরিতে তোমার সমস্ত কালো ধান্দার প্রমাণ আছে যা তুমি আমার ছেলেকে দিয়ে করাতে। তাই তুমি যদি আমার পরিবার থেকে দূরে না থাকো তবে আমি এই সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেব। তোমার পুরো পলিটিক্যাল কেরিয়ার ধ্বংস হয়ে যাবে আর তুমি সোজা জেলে পৌঁছবে। তিনি আরও ওয়ার্নিং দেন, জ্যাক শুধু আমার কথায় মারামারি না করার কসম খেয়েছে। যদি আমি একবার তাকে কসম ভাঙতে বলি তবে সে তোকে আর তোর পুরো গ্যাংকে নিমিষের মধ্যে মাটির সাথে মিশে দেবে। তাই তোর মঙ্গল এতেই যে আমাদের আর বিরক্ত করিস না। এই বলে জ্যাকের মা সেখান থেকে চলে যান। মায়ের এমন হুমকি দিয়ে পলিটিশিয়ান রাগে অন্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এরা এত সহজে হার মানার পাত্র নয়। তাই পরের দিন জ্যাকের বোন যখন স্কুল থেকে ফিরছিল তখন সে লাভার বয় যে এখন পলিটিশিয়ানের গ্যাংয়ে যোগ দিয়েছে পেছন থেকে এসে একটা আস্ত ইট দিয়ে জ্যাকের বোনের মাথা ফাটিয়ে দেয়। জ্যাকের বোন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর রেস্টুরেন্ট মালিক বুঝতে পারেন পলিটিশিয়ান যে কোনো মূল্যে রেস্টুরেন্টটা চায়, আর তারা যদি এটা বিক্রি না করে তবে সে তাদের আরও বড় ক্ষতি করতে পারে। তাই বাধ্য হয়ে জ্যাক আর তার মা রেস্টুরেন্টটা পলিটিশিয়ানের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেন। জ্যাক সোজা পলিটিশিয়ানের কাছে গিয়ে বলে, আমরা রেস্টুরেন্টটা বিক্রি করতে রাজি আছি, কিন্তু পলিটিশিয়ান তো এক নাম্বার হারামি। সে এখন এই রেস্টুরেন্টটা একদম ফ্রিতে হাতে নিতে চাইছিল। তাই সে জ্যাকের সামনে ভালো মানুষই দেখিয়ে বলে, ঠিক আছে, এরপর থেকে আমি তোমার ফ্যামিলিকে আর ডিস্টার্ব করবো না। এবার ক্লাইম্যাক্সের শুরু। জ্যাক যখন হসপিটালে তার বোনকে দেখতে যায় ঠিক সেই সুযোগে পলিটিশিয়ানের গুন্ডারা জ্যাকের মায়ের রেস্টুরেন্টে হানা দেয়। জ্যাকের মা যখন রেস্টুরেন্ট ছাড়ার জন্য নিজের জিনিসপত্র প্যাক করছিলেন ঠিক তখন পেছন থেকে শিনচি এসে জ্যাকের মায়ের মুখ চেপে ধরে এবং অত্যন্ত নির্মমভাবে গলা টিপে তাকে খুন করে ফেলে। জ্যাকের মাকে খুন করার পর এই জানোয়ারগুলো রেস্টুরেন্টের কাগজে জ্যাকের মায়ের আঙ্গুলের ছাপ নিয়ে নেয়। তারপর তারা জ্যাকের মায়ের লাশটা ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় যাতে সবাই ভাবে যে জ্যাকের মা নিজেই সুইসাইড করেছে। জ্যাক যখন বাড়ি ফিরে আসেন তখন নিজের মাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে তার মায়ের লাশের সামনে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। মাকে হারানোর পর জ্যাক ভেতর থেকে পুরোপুরি চুরমার হয়ে যায়। সে তার মায়ের কেনা সেই পুরনো জুতো জোড়া দেখে ইমোশনাল হয়ে পড়ে, কারণ মা বলেছিল এই নতুন জুতো জোড়া আমি কোনো বিশেষ দিনে পরবো, কিন্তু সেই বিশেষ দিনটা আর কোনোদিনই এলো না। জ্যাক প্রথমে ভেবেছিল তার মা হয়তো নিজে আত্মহত্যা করেছে, কিন্তু হঠাৎ তার নজর যায় মায়ের জুতোর ঠিক পাশে পড়ে থাকা একটা কানের দুলের দিকে, আর এই দুলটা ছিল শিনচির। এটা দেখা মাত্রই জ্যাকের মাথার তার পুরো ছিঁড়ে যায়। সে পরিষ্কার বুঝতে পারে পলিটিশিয়ানের নির্দেশে শিনচি তার মাকে খুন করেছে। যে নারী তাকে এক অন্ধ জগৎ থেকে টেনে তুলে একটা ভালো মানুষ বানিয়েছিল সেই নারী আজ এই জানোয়ারগুলোর হাতে নির্মমভাবে খুন হয়েছে। মায়ের মৃত্যুর পর জ্যাক তার সমস্ত রুলস, সমস্ত প্রতিজ্ঞা এক লহমায় ভেঙে ফেলে। সে প্রথমেই গ্লাসের পর গ্লাস মদ গিলতে শুরু করে, আর তারপর এক সাক্ষাৎ যমদূতের রূপ নিয়ে সে সোজা গিয়ে হাজির হয় পলিটিশিয়ানের আস্তানায়। সেখানে পলিটিশিয়ানের সব চামচারা মিলে পার্টি করছিল, কিন্তু জ্যাককে দেখা মাত্রই ক্লাবের মিউজিক থেমে যায়। সবাই ভয়ে জমে যায়। জ্যাক শান্ত গলায় বলে, গত 10 বছর ধরে আমি নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে আটকে রেখেছি। আমি কসম খেয়েছি যে যাই করুক না কেন আমি কারো গায়ে হাত তুলব না। আর এই কসম আমি আমার মায়ের জন্য খেয়েছিলাম, কিন্তু তোরা আমার মাকে খুন করে আমাকে সে কসম ভাঙতে বাধ্য করেছিস। তখন শিনচি একটা ভাব দেখিয়ে বলে, তোমার মায়ের মৃত্যুর খবর শুনে বেশ কষ্টই পেলাম। এটা শুনে জ্যাক শিনচির সে কানের দুলটা তার দিকে ছুঁড়ে মারে। আমি খেয়াল রাখবো যেন তোর কষ্ট কোনোভাবেই কম না হয়। এরপর জ্যাক পলিটিশিয়ানের ড্রাইভার লিকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি মরতে না চাও তবে এখান থেকে বেরিয়ে পড়ো। এটা শুনে লি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাইরে চলে যায় এবং যাওয়ার সময় জ্যাককে তার জীবন ভিক্ষা দেওয়ার জন্য থ্যাংক ইউ বলে যায়। জ্যাক লিকে ছেড়ে দিয়েছিল কারণ লি অনেকবার জ্যাককে সাহায্য করেছিল। লি বাইরে যাওয়ার পর জ্যাক সামনে দাঁড়িয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, তোদের মধ্যে কোন শুয়োরটা আমার বোনের ওপর হামলা করেছিলি? তখন সেই লাভার বয় বুক ফুলিয়ে সামনে এসে বলে, আমি করেছিলাম, বল কি করবি তুই? সে জ্যাকের উপর হামলা করতে এগিয়ে আসে, কিন্তু জ্যাক এক নিমিষেই এক ঝটকায় অত্যন্ত নির্মমভাবে লাভার বয়ের সমস্ত হাড়গোড় ভেঙে চুরমার করে তাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেয়। এরপর জ্যাক দরজার কাছে পড়ে থাকা পেট্রোলের ওপর একটা লাইটার জ্বালিয়ে ছুঁড়ে মারে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে আর বাইরে বেরোনোর একমাত্র রাস্তাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন এখান থেকে জ্যান্ত কেউ ফিরতে পারবে না। এরপর শুরু হয় জ্যাকের ডেথ গেম।
একে একে পলিটিশিয়ানের গুন্ডাদের সে আছড়ে আছড়ে মারতে থাকে। জ্যাক এত দ্রুত আর এত ক্ষিপ্ততার সাথে লড়ছিল যে কারো সাধ্যই ছিল না তাকে আটকানোর। সে পুরোপুরি উন্মাদ হয়ে পলিটিশিয়ানের লোকদের ওপর পশুর মতো হামলা করতে থাকে। অগণিত গুন্ডা লাশ ফেলার পর জ্যাক চুলবুলকে ধরে ফেলে এবং তার গলা এমনভাবে চেপে ধরে রাখে যতক্ষণ না তার দম বেরিয়ে যায়। চুলবুলকে খতম করার পর জ্যাক এবার ধরে শিনচিকে। ঠিক যেভাবে শিনচি জ্যাকের মাকে গলা টিপে মেরেছিল, জ্যাকও ঠিক তেমনইভাবে নিজের খালি হাতে শিনচির গলা টিপে তার ভবলীলা সাঙ্গ করে দেয়। এবার বাকি ছিল শুধু একজন, জ্যাকের মায়ের আসল খুনি, সেই পলিটিশিয়ান কাজামা। জ্যাকের এই রক্তপিপাসু ভয়ঙ্কর রূপ দেখে পলিটিশিয়ান ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু জ্যাক তাকে ছাড়ার পাত্র নয়। সে পলিটিশিয়ানকে ধরে ফেলে এবং একটা লোহার রড দিয়ে তার মাথার ওপর পাগলের মতো একের পর এক আঘাত করতে থাকে। আর এভাবেই এই পলিটিশিয়ানকে পিটিয়ে পিটিয়ে সে তার মায়ের হত্যার চরম প্রতিশোধ নেয়। পলিটিশিয়ানকে মারার পর রক্তমাখা শরীরে জ্যাক এই ক্লাবের মেঝেতেই ধপ করে বসে পড়ে। সে তার মাকে মনে করে ঢুকরে ঢুকরে কাঁদতে থাকে, কারণ এই জানোয়ারগুলো তাকে আবার সেই পুরনো মানুষের সাথে পরিণত করে দিল। জানা হওয়ার জন্য সে নিজের মায়ের কাছে কসম খেয়েছিল। আর এই ট্র্যাজিক দৃশ্যটার মাধ্যমে অসাধারণ এই মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে সিনেভার্স পরিবারের অংশ হয়ে যাও। আমাদের লক্ষ্য শুধু মুভির গল্প বলা নয়, বরং প্রতিটি সিনেমার সেরা মুহূর্ত আর লুকিয়ে থাকা ডিটেলস তোমাদের সামনে সবচেয়ে সহজভাবে তুলে ধরা। আমরা এখন 1 লাখ সাবস্ক্রাইবারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, আর সেই যাত্রায় তোমাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত কমেন্টে জানিও, আর এমন আরও দারুণ মুভি এক্সপ্লেনেশন দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরের অসাধারণ মুভি এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।